আমজাদ চৌধুরী নিঃশব্দে চলে গেলেন। নূর আমজাদ চৌধুরীর কোনো কথাই বুঝতে পারেনি। কি এমন করেছিল তার বাবা যার জন্য কামিনী চৌধুরী আজ এভাবে হিংস্র হয়ে উঠেছে? আশমি চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। এত ক্ষমতা, এত টাকা, অভিজাত্য দিয়ে কি হবে? যেখানে দম বন্ধ হয়ে আসে, চারদিকে শুধু কষ্টের হাতছানি। সানবে নক করে বলল, সবাই চলে এসেছে ম্যাম, ভেতরে পাঠিয়ে দাও। ওকে। সানভি চলে যেতে সোজা হয়ে বসলো আশমিন। নূর পেপারগুলো চেক করে আশমিনের দিকে এগিয়ে দিল। অফিসের মধ্যে কি শুরু করলে? এখানেও লাভ লেটার দিতে হবে? তোমাকে নিয়ে আর পারি না। কেন যে এত ভালোবাসো আমাকে? হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে বলল আশমিন। হতাশার শ্বাস ফেলে বলল, হলো আর কই, তুমি তো সুযোগই দিলে না। এরকম একটা বউ রেখে আমি শুকিয়ে মরছি দেখো। এইমাত্র দুর্গারাম শুকিয়ে গেলাম। আল্লাহকে ভয় করো নূর। এমন জনদরদি মন্ত্রীকে তুমি বউ শূন্যতায় শুকিয়ে মারছ। আল্লাহ সহ্য করবে না। এখনো সময় আছে, পাশের রুমে চলো, বাসরটা সেরে ফেলি। নূর চিৎকার করে বলল, চুপ করুন অসভ্য লোক, আপনার মুখে আমি পিন মেরে দেব। সারাক্ষণ আজে বাজে কথা। আরেকটা কথা বললে বেইলি রোড দাঁড় করিয়ে আখের রস বিক্রি করব। তখন মন ভরে জনসেবা করবেন আর নিজেকেও ভিজিয়ে রাখবেন। অশ্লীল। নূরের রক্তিম ফেস দেখে আশমিন আর কিছু বলল না। তাড়াতাড়ি ফাইল দেখায় মনোযোগ দিল। আপনাদের ওখানে ডাকার কারণ আপনারা সবাই জানেন। নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে করা চুক্তি ভঙ্গ করেছেন। আমাদের আপনাদের কোম্পানিকে ইনফর্ম না করে নিজেদের প্রোডাক্ট নির্ধারিত মূল্যের চেয়ে অর্ধেক দামে ছেড়ে দিয়েছেন। কন্ট্রাক্ট পেপারে উল্লেখ আছে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সবার মতামত নিয়ে নিতে হবে। চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আপনাদের কোম্পানি আমার কোম্পানির আন্ডারে আছে। আমাকে না জানিয়ে প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছেন। তাই আজ থেকে আপনার আর এস কোম্পানি থেকে কোনো কাঁচামাল পাবেন না। আমাদের কোম্পানি থেকে আপনাদের আলাদা করে দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাক করবেন। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের কোম্পানি সিল করে দেওয়া হবে। সবার কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে। নূরের তেজি মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হচ্ছে না কারোর। অমি সবার হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিল। এতগুলো টাকা একসাথে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আসিয়ানের হুমকিতে পরেই তারা প্রোডাক্ট কম দামে বাজারজাত করেছে। প্রথমেই এত লস, এখন এত টাকা। ম্যাডাম, আমরা জানি মারা যাব, একটু দয়া করুন। আমরা নিরুপায় হয়ে এই কাজটা করে ফেলেছি। লোকটা সব কিছু খুলে বলল নূরকে। আপনাদের আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। ফ্যামিলির ওপর রিস্ক হয়ে যেত ম্যাডাম। আপনার বাবার সাথে থেকে আমরা বিজনেস করছি, কখনো এমন হয়নি। অশ্মিন গম্ভীর গলায় বলল, যা হবার হয়ে গেছে। প্রোডাকশন কয়েকদিন বন্ধ রাখুন। কয়েকদিন পরে নতুন করে আগের দামে মাল বাজারজাত করবেন। আপনাদের লস পুষিয়ে দেওয়া হবে। সবাই স্পষ্ট হলেও নূর হতে পারল না। তবুও চুপ করে সম্মতি দিল। আশমিন নূরের মনোভাব বুঝতে পারল। সবাই বেরিয়ে যেতেই শান্ত গলায় বলল, আমাদের ব্যক্তিগত শত্রুতার জন্য তারা কেন ভুগবে নূর? সব কিছুর দায় আমাদের। মাথা ঠান্ডা রাখো, কিছুতেই মাথা গরম করবে না। এমন এই মুহূর্তে তোমাকে চুমু খেলো না। কথা শেষ করেই
নূরের অদরে অদর মিলিয়ে দিয়েছে আশ্বিন। হাত পা ছুড়াছুড়ি করেও যখন কাজ হলো না তখন শান্ত হয়ে গেল নূর। নিজেও হালকা জড়িয়ে ধরল আশ্বিনকে। নূরের আলিঙ্গনে উন্মাদ হয়ে গেল আশ্বিন। এক হাতে সুইচ টিপে সমস্ত রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিল। কোমর টেনে নূরকে নিজের কাছে চেপে ধরে কোলে বসিয়ে দিল। 20 মিনিট পর দরজায় নক করল সানভি। ততক্ষণে সবকিছু অনেকটা হাতের বাইরে চলে গেছে। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করল আশ্বিন। নূরের অবস্থা নাজেহাল। পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে। আশ্বিনের শুভ্র পাঞ্জাবি ফোররে লুটপুটি খাচ্ছে। নূরকে কোলে তুলে পাশের বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো আশ্বিন। বেডে শুইয়ে দিয়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। পোশাক ঠিক করে দিয়ে নেশালো গলায় বলল, যেতে হবে বউ, আজ রাতটা আমাদের হবে। আর কোনো দূরত্ব চাই না আমি। আই নিড ইউ বেডলি। নূর চোখ বন্ধ করে আসছে। আশ্বিন নূরের ঠোঁটে হালকা চুমু খেয়ে বলল, এখানে কিছুক্ষণ থাকো, আমি আসছি। রাতে দেখা হবে। অপেক্ষা করবে তো আমার জন্য? নূর জড়িয়ে ধরল আশ্বিনকে। ধীর গলায় বলল, করব। হালকা হেসে বেরিয়ে গেল আশ্বিন। পাঞ্জাবি গায়ে দিয়ে নিজেকে পরিপাটি করে বেরোলো রুম থেকে। সানভি মুখ লুটিয়ে দাঁড়িয়ে আছে। আশ্বিন সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি সিসিটিভি কন্ট্রোল রুমে চলে গেল। কিছু ফুটেজ ডিলিট করে কটগট করে বেরিয়ে গেল অফিস থেকে। সানভি দৌড়ে এলো আশ্বিনের পিছু। আজকে সারা রাত তুমি সুইমিং পুলে দাঁড়িয়ে থাকবে সান। এটা তোমার শাস্তি। সানভি অবাক হয়ে গেল। ভয়ানর্ত কণ্ঠে গলায় বলল, আমি কি করেছি স্যার? সানভি কটমট করে তাকালো। আশ্বিন কটমট করে তাকালো সানভির দিকে। দাঁতে দাঁত চেপে বলল, আমার ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছ। এত বড় সাহস তোমার! না, সুইমিং পুলে না, তুমি হাতির ঝিলের নর্দমায় দাঁড়িয়ে থাকবে সারা রাত। আমি নিজে পাহারা দেব তোমায়। সানভির মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সে বুঝতেই পারছে না সে কি ভুল করে বসেছে। উত্তরায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আশ্বিন সেখানে চিফ গেস্ট। সিটি কর্পোরেশনের মেয়র সহ কয়েকজন এমপিও সেখানে উপস্থিত আছে। আশ্বিনের গাড়ি বহর ঢুকতে সাংবাদিকরা হামলে পড়ল। সানভি ড্রাইভারের পাশের সিটে মুখ কুঁচকে বসে আছে। মেয়ে হলে এতক্ষণে সে কেঁদে ভাসিয়ে দিত। আশ্বিনের সেদিকে ধ্যান নেই। সে সমস্ত ভঙ্গিতে ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে। বিগত কয়েক মাস যাবৎ ঢাকার বিভিন্ন স্কুল কলেজ থেকে মেয়েরা নিখোঁজ হচ্ছে। কয়েকজনকে পাওয়া গেল, বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ আর গোয়েন্দা বিভাগের সাথে সাথে আশ্বিন নিজের লোকদেরও লাগিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। প্রায় 75 জন মেয়ে নিখোঁজ। যাদের পাওয়া গেছে তারা বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়েছিল। বাকিদের এরকম কোনো রেকর্ড নেই। আশ্বিন পুলিশের ওপর চাপ সৃষ্টি করে রেখেছে। আজকের সমাবেশ শেষে এই নিয়ে একটা মিটিং আছে। আশ্বিনের গাড়ি থামতেই বাহাদুর তার টিম সহ পুরো গাড়ি ঘেরাও করে ফেলল। প্রয়োজনের তুলনায় আজ অনেক বেশি সিকিউরিটি দেওয়া হচ্ছে আশ্বিনকে। রাজনীতিবিদদের উপর এরকম জনসমাগমই সবচেয়ে বেশি হামলা হয়। নূর নিজের সিকিউরিটি টিমও পাঠিয়ে দিয়েছে আশ্বিনের অগোচরে। আশ্বিনের ওপর রাগটা কমে এসেছে নূরের। আশ্বিন কানাডা থাকা অবস্থায় আমজাদ চৌধুরী তাকে সবকিছু খুলে বলেছে। কামিনী চৌধুরীর করা কীর্তি আর আসিয়ান অমির ব্যাপারে সব জানে নূর। বাকরুদ্ধ হয়ে শুনেছিল সব। তাই আশ্বিনকে দেখে সে অবাক হয়নি। হোটেল রুমের সেই মেয়ের ঘটনার পেছনে লারার হাত আছে, আর তাকে সাহায্য করেছে কামিনী চৌধুরী। উদ্দেশ্য ছিল শুধু নূরকে আশ্বিনের জীবন থেকে সরানো। এতটা ঘৃণা কেন করে কামিনী চৌধুরী তার উত্তর পায়নি নূর। আশ্বিনকে করা ড্রাগ দেওয়া হয়েছিল সেদিন। সানভি সময় মতো না পৌঁছালে আশ্বিনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেত সেদিন। সেই মুহূর্তে মাথায় খুন চেপে গিয়েছিল নূরের। আমজাদ চৌধুরী থামিয়েছে তাকে। এখনো অনেক কিছু খোলসা হওয়া বাকি। তাই কামিনী চৌধুরীকে নিজের মতো ছেড়ে দিতে হবে। সবকিছু শুনে নিজেকে শান্ত করছে
নূর। মনে মনে প্রতিজ্ঞা করছে কামিনী চৌধুরীর বুকে প্রথম গুলিটা সেই করবে, শুধু সময়ের অপেক্ষা। নূরের আশমিনের উপর রাগটা এখন আর এতটা প্রখরভাবে নেই। সে নিজেও চায় জীবনটা একে গুছিয়ে নিতে। আশমিনকে টাইট দেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে। আশমিন মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছে। সানভি ভয়ে ভয়ে বলল, স্যার। আশমিন বুক কুঁচকে তাকালো সানভির দিকে। তারা এখনো গাড়ির ভেতর অবস্থান করছে। বিয়ের নিয়ন্ত্রণে আসলে গাড়ি থেকে নামবে। সানভি ইতস্ত করতে করতে বলল, আপনার পাঞ্জাবিটা চেঞ্জ করা দরকার। আশমিন এক বুক উঁচু করে তাকালো সানভির দিকে। সানভি ফোনে একটা ছবি তুলে আশমিনের দিকে এগিয়ে দিল। আশমিন ছবি দেখে হালকা হাসল। প্রিয়তমার দেওয়া চিহ্ন জ্বলজ্বল করছে তার পাঞ্জাবিতে। ভালোবাসার মুহূর্তগুলো মনে করতেই কটমট করে তাকালো সানভির দিকে। সানভি বেলুনের মতো চুপসে গিয়ে আরেকটা পাঞ্জাবি এগিয়ে দিল আশমিনের দিকে। গাড়িতে সব সময় এক সেট কাপড় থাকে আশমিনের। তোমার শাস্তি আরও বাড়ানো হলো সান। বিয়ের পর তুমি একা হানিমুনে সুইজারল্যান্ড যাবে। এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট। সানভি অসহায় চোখে তাকালো সানভির দিকে। সামান্য একটা পাঞ্জাবি চেঞ্জ করতে বলার অপরাধে তাকে একা একা সুইজারল্যান্ড হানিমুনে যেতে হবে। সানভি দুঃখী দুঃখী গলায় বলল, বউ খুব রাগ করবে স্যার। আশমিন সেদিকে পাত্তা দিল না। পাঞ্জাবি চেঞ্জ করে ফেলল। গায়ের পাঞ্জাবি সানভির হাতে দিয়ে বলল, এটা এভাবেই আমার কাবারে রেখে দেবে। সানভি মাথা দুলিয়ে সায় জানালো। বাহাদুর দরজা খুলতেই আশমিন গটগট করে বেরিয়ে গেল। সবার সাথে কথা বলে বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। মন খুব বিক্ষুব্ধ হয়ে আছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে আশমিনের। আশমিনের একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। হাত পা বাঁধা না থাকলে এক গুলিতে কাহিনী খতম করে ফেলত সে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আশমিনের। তার হাত পা বাঁধা থাকলেও আশমিনের নেই। সে যে কোন সময় আক্রমণ করতে পারে। চেয়ারে গা এলিয়ে দিয়ে বাঁকা হাসল আশমিন। বিড়বিড় করে বলল, দুই একবার ছাড় পাবি ছোট ভাই। আমি আবার ভালো সাইজার বং বেশি কিছুক্ষণ ধরে থাকতে পারবো না। আমি জন্মগত ব্যাড বয়। নূরের মুখোমুখি বসে আছে অমি। মলির মুখে ইতস্ততার ছাপ স্পষ্ট। আমার উপর রেগে আছো অমি? আমি অবাক চোখে তাকালাম নূরের দিকে। তড়িঘড়ি করে বলল, না না, কি বলছেন ম্যাম? আমি কেন রাগ করব আপনার উপর? সত্যিটা আমরা দুজনেই জানি অমি। সম্পর্কে আমরা ভাই বোন। তুমি সব আগে থেকে জানতে। সব সময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছ আমাকে। কখনো নিজের পরিচয় প্রকাশ করনি। একবার বোন বলে কাছে ডেকেই দেখতে। নিরাশ করতাম না তোমায়। আমার নিঃস্ব সময়ের একমাত্র সাথী তুমি। ভাইয়া বলে জড়িয়ে ধরার অধিকার কি নেই আমার? অমি নিচের দিকে তাকিয়ে নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। ছোট বোনটাকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিয়তি তাকে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে দিয়েছে। চাইলেও সে বুকে আগলে ধরতে পারেনি তার বোনকে। নিজের বাবার লাশের পাশে বসে দুফোঁটা চোখের পানি ফেলতে পারার অধিকারও তার ছিল না। অবৈধদের এত অধিকার থাকে না। আর পাঁচটা সাধারণ মানুষের মতো সে বাবার কবরে দুমুঠো মাটি দিয়েছে। নূর নিজের চেয়ার থেকে উঠে এসে এক পাশ থেকে জড়িয়ে ধরল অমিকে, যে নিঃস্বার্থভাবে সারা জীবন আগলে রেখেছে তাকে। অমি হুপিয়ে কেঁদে উঠল। শক্ত করে জড়িয়ে ধরল বোনকে। নূরের চোখ থেকেও পানি ঝরছে। দুটো ভাই আছে তার। একজন শামুকের অবরণের মতো আগলে রাখে তাকে, আরেকজন মারার পায়তারা করছে। অমি নূরের মাথায় চুমুকে ভরাট কণ্ঠে বলল, আমার বোন তুই। সম্পর্কের মনদণ্ড আমাদের যেমনই হোক না কেন, তোর ভাই সারা জীবন তোর সাথে আছে। আশিয়ানকে নিয়ে ভাবিস না। সেও নিজের ভুল বুঝতে পারবে একদিন। আমরা দুই ভাই আগলে রাখবো তোকে। আমাদের ম্যাম হয়েই থাকবি তুই। তুই যে খুব আদরের বোন আমার। নূর শক্ত করে জড়িয়ে ধরল তার ভাইকে। তার আপনজন, তারও ভাই আছে ভাবতেই বুক খুশিতে নেচে উঠল। আশিয়ান সব সময় শান্ত থাকতে পছন্দ করে। অতিরিক্ত রেগে গেলেও
তার মুখবয় থাকে শান্ত। সেই শান্ত মানুষটা আজ কোনোভাবে শান্ত থাকতে পারছে না। অস্থির হয়ে গা নাচিয়ে যাচ্ছে বারবার। পাশের কয়েকজন তার অস্থিরতা দেখে নিজেরা অস্থির হয়ে উঠেছে। বারবার জানতে চাইছে সে ঠিক কি আছে কিনা। সে কিভাবে বোঝাবে তার এখন বউ কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। বিকেল 5টা বেজে গেছে। লম্বা বক্তৃতা শুনতে শুনতে কান পচে গেল। এদের মুখে শুধু বড় বড় কথা, কাজের বেলা ঠন ঠনাঠন ঘণ্টা। নিজের বিরক্তি প্রকাশ করে ফেলল আশ্বিন। গম্ভীর গলায় বলল, নিজের বক্তব্য ছোট করুন। অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু বলুন। সবার বক্তব্য শোনার পর আশ্বিনের কপালে চিন্তার ছাপ পড়ল। এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ঢাকা শহরে এমনকি মফস্বলের প্রত্যেকটি স্কুল কলেজের সামনে 2 জন করে পুলিশ মোতায়েন করুন। সংবাদ সম্মেলন করে বাবা মা এবং স্কুল কলেজের প্রতিপক্ষকে সাবধান করে দিন। স্কুল কলেজে থাকাকালীন শিক্ষকরা এবং বাইরে থাকাকালীন বাবা মায়েরা যাতে তাদের সন্তানদের উপর কড়া নজরদারি রাখে। সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাদেরকেও সতর্ক থাকতে হবে। যেহেতু স্কুল কলেজ থেকে বেশি অপহরণ হচ্ছে সেহেতু সেদিকে বেশি খেয়াল রাখুন। স্টুডেন্ট সাজিয়ে আপনাদের কিছু টিম মেম্বার পাঠিয়ে দিন। হাত ফসকে যাবে কোথায়? ঠিক এসে জালে আটকা পড়বে। নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। দায়িত্ব অবহেলা করলে কেউ ছাড় পাবে। মিটিং শেষ করে আশ্বিন বেরিয়ে গেল। ঘড়িতে অলরেডি রাত 10টা বাজে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। গাড়িতে বসে গা এলিয়ে দিল আশ্বিন। সোজা বাড়িতে যাবে সান? সানভি তাড়াতাড়ি গাড়ি ছাড়ার নির্দেশ দিল আশ্বিনকে। ক্লান্ত লাগছে খুব। বাড়িতে প্রবেশ করতেই আমদাদ চৌধুরীকে গোমরা মুখে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল আশ্বিন। ঘড়ির কাঁটায় 12টার ঘরে যেতে 15 মিনিট বাকি আছে। দুটো বউ থাকতে এতিমের মতো এখানে বসে আছো কেন? আর কি চাই? কপাল কুঁচকে বলল আশ্বিন। আমজাদ চৌধুরী আশ্বিনের কথায় পাত্তা না দিয়ে আগের মতোই বসে রইলেন। আশ্বিন তার মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, তুমি কি আবার বিয়ে করতে চাইছো? এসব বায়না চলবে না। 2টো পর্যন্ত ঠিক আছে। নিজের বয়সটা তো একবার দেখো। এই বয়সে এতগুলো বউ সামলাতে পারবে না। যাও রুমে যাও। ভালো ছেলেরা জেদ করে না। আমজাদ চৌধুরী আগুন চোখে তাকালো আশ্বিনের দিকে। দাঁত কড়মড় করতে করতে বলল, চুপ করো, বেয়াদব ছেলে। মুখের লাগাম কি নর্দমায় ফেলে দিয়ে এসেছ? বাবা হই তোমার, সম্মান দিয়ে কথা বলো। বাবার সাথে এসব কি ধরনের কথাবার্তা? আশ্বিন অবাক হওয়ার ভান করল। নাদান গলায় বলল, আমি আবার কি বললাম? আমদাদ চৌধুরী আর কিছু বলল না। কামিনী চৌধুরীকে হাজার অনুরোধ করেও গলাতে পারেনি সে। কতদিন হলো ঠিকমতো চোখের দেখাটাও দেখতে পায় না। নিজেকে খুব অসহায় লাগছে। গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। এই নির্লজ্জ ছেলের যন্ত্রণায় কোথাও বসে শান্তি নেই। বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল আশ্বিন। এভাবে কথা না বললে সে সারা রাত এখানে বসেই পার করে দিত। নিজের রুমে ঢুকে মুচকি হাসল আশ্বিন। সারা রুমে ফুলের ছড়াছড়ি, বউ তার জন্য অপেক্ষা করছে ভাবতেই মন খুশিতে ভরে উঠল। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম ফ্রেশ হতে। নূর রুমের কোথাও নেই। ফ্রেশ হয়ে এসে সোজা ব্যালকনিতে চলে গেল আশ্বিন। সিঁদুর লাল শাড়িতে নূরকে স্পন্সরদের মতো লাগছে। শুকনো ঢুক গিলে দাঁড়িয়ে গেল আশ্বিন। কোমরের নিচ পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুলগুলো আশ্বিনের দুর্বলতা। হালকা পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে। কেঁপে উঠল নূর। আমার হাত পা কাঁপছে বউ। তোমাকে দেখলে আমি হয়তো আজ মরিয়ে যাব। পাগল পাগল লাগছে নিজেকে। নূর ঘুরে তাকালো আশ্বিনের দিকে। সত্যি আশ্বিনের হাত পা কাঁপছে। নূরের মুখের দিকে তাকিয়ে
কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আশমিনের চাঁদের আলোয় নূরের সৌন্দর্য উপচে পড়ছে। ঘরে চলে গেল আশমিন। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো নূরকে। নূরের শরীরে হালকা কাঁপুনি আরও স্থির করে তুলেছে আশমিনকে। বারান্দার দেয়ালের সাথে চেপে ধরেই দুজনের ওষ্ঠ এক করে দিল সে। আশমিনের বেহায়া হাতের বিচরণ থেকে বাঁচতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো নূর। আশমিন আরও শক্ত করে চেপে ধরল। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজন। আশমিন নেশালো গলায় বলল, আমার তোমাকে চাই নূর, এই মুহূর্তে চাই, আর অপেক্ষা করতে পারছি না। নূর জড়িয়ে ধরল আশমিনকে। লজ্জায় মুখ গুজে দিল আশমিনের বুকে। আশমিন শব্দ করে হাসল। প্রেয়সীর কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল তাকে। রুমের ভেতর অগ্রসর হতে হতে শয়তানি হেসে বলল, আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী। রাতটা স্বপ্নের মতো সুন্দর মনে হলো নূরের কাছে। আশমিন এত বছরের ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছে। প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করিয়েছে তার ভালোবাসার গভীরতা। ভালোবাসা উন্মাদ হলেও তার সুবিধা অসুবিধার দিকে সম্পূর্ণ ধ্যান ছিল আশমিনের। সকালে আশমিনের চিৎকারে ঘুম ভাঙল নূরের। মাত্র 2 ঘন্টা হয়েছে ঘুমিয়েছে সে। সারা রাত শরীরের সাথে মাথার যন্ত্রণাও এসে যোগ হলো আশমিনের চিৎকারে। এভাবে আমার সর্বনাশ করলে নূর, আমার ইজ্জত লুটে নিতে তোমার লজ্জা করল না? একজন ভোলাবালা মন্ত্রীর ইজ্জত হরণ করেছ তুমি, কি সাংঘাতিক! নূর ঘুম ঘুম চোখে নিজের কপাল চাপড়ালো। সারা রাত নিজেই ওকে ঘুমাতে দেয়নি, এখন এসে সকাল সকাল নাটক শুরু করেছে। নূর আবার শুয়ে পড়ল। গায়ে কম্বল জড়াতে জড়াতে বলল, থানায় ফোন দিয়ে বলুন আপনার বউ আপনার ইজ্জত লুটে নিয়েছে। তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। আশমিন পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে। ঘাড়ে চুমু খেয়ে টেনে বসিয়ে দিল। নূর বিরক্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন হালকা হেসে এক বাটি নুডলস এগিয়ে দিল নূরের দিকে। নিজের চামচ দিয়ে মুখের সামনে ধরল। নূর কিছু না বলে খেয়ে নিল। না খেলে আশমিন ছাড়বে না সে খুব ভালো করে জানে। কয়েক চামচ খেয়ে আর খাবে না জানালে একটা পেন কিলার খাইয়ে দিল নূরকে। হালকা জ্বর ভাব আছে শরীরে। নূর আবার শুয়ে পড়তে আশমিনও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ভাবল সানভীর একটা খোঁজ নেওয়া দরকার। সত্যি সত্যি নর্দমায় নেমে গেছে নাকি দেখতে হবে। চলবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্প পাওয়ার জন্য ধন্যবাদ।